আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি কামরুন নাহার রুমা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহিদকে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি চরমে, ত্রাণের জন্য হাহাকার, আরও অবনতির শঙ্কা দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। করোনায় দেশে আরও ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,১৬৩ জন, উপসর্গে মারা গেছেন ৭ জন। স্বাধীনতার ইশতেহার পাঠক বিএনপি নেতা শাহজাহান সিরাজকে আজ দাফন করা হবে বনানী কবরস্থানে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রিজেন্ট হাসপাতালে প্রতারণা মামলার প্রধান আসামি ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদকে গ্রেপ্তার করেছে র্যাব। বিশেষ অভিযানে বুধবার ভোর ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সাখুরা কোমরপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করে র্যাব। সাতক্ষীরার দেবহাটা থানার সাকর বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে ঘটনায় আরও ১০ জন গ্রেপ্তার হয়েছেন। শাহিদের আগে সবশেষ গ্রেপ্তার হন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ। করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত ৬ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। এরপর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেওয়া হয়। পরীক্ষা না করেই করোনার রিপোর্ট দেওয়ার অভিযোগ এনে ৭ জুলাই শাহিদকে প্রধান আসামি করে প্রতারণা মামলা করে র্যাব। তখন থেকেই পলাতক ছিল মোহাম্মদ শাহিদ। দর্শক, গ্রেপ্তারের বিষয়ে জানতে টেলিফোনে সরাসরি কথা বলছি আমাদের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের সঙ্গে। আসাদ, শাহিদের গ্রেপ্তারের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জি রুমা, আপনি ইতিমধ্যেই জানতে পেরেছেন বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহিদ করিমকে বোরকা পরিহিত অবস্থায় বুধবার ভোর ৫টা ২০ র্যাবের বিশেষ অভিযানে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সাকরা কোমরপুর সীমান্ত থেকে একটি অবৈধ অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে। র্যাব চিফ সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি বজলুর রশিদের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে র্যাব সাতক্ষীরা স্টেডিয়ামে কিছুক্ষণের মধ্যে কিন্তু একটি প্রেস ব্রিফিং করবেন বলে আমরা জানতে পেরেছি এবং র্যাবের এডিজি অপারেশন কর্নেল তুফাইল আহমেদ তিনি নিজেই কিন্তু এই প্রেস ব্রিফিং করবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে ঢাকা থেকে দুটি হেলিকপ্টার কিন্তু সাতক্ষীরা স্টেডিয়ামে এসে পৌঁছেছে আলোচিত এই সাহিত্যকে নিয়ে যাওয়ার জন্য। এর আগে কিন্তু গতকাল সাহিত্যকে ধরতে পুলিশ, বিজিবি ও র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তল্লাশি চলেছে সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে। সাতক্ষীরা সীমান্ত দিয়ে সাহেব যাতে কোনো মতেই ভারতে পালিয়ে যেতে না পারে সেই জন্য কিন্তু এই চিরুনি অভিযান চালানো হয়। এই ছিল আমার সাথে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আসাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর ও গাইবান্ধা সহ কয়েক জেলায় বন্যা পরিস্থিতি চরমে। প্রথম দফার ধকল না কাটতেই ফের বন্যায় দুর্বিষহ অবস্থায় লাখ লাখ মানুষ। খাবার পানির সংকটে মানবেতর দিন কাটছে দুর্গতদের, তাদের মধ্যে চলছে ত্রাণের জন্য হাহাকার। এদিকে ঢাকা জেলার নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতি অবনতির আভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। আরও ভয়াবহতার দিকে যাচ্ছে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি। ফুসছে নদী, ডুবছে বাড়িঘর, ফসলি জমি, তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বিপদসীমার উপরে। ৫৬টি ইউনিয়নের ৫ শতাধিক গ্রামের প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী। ভেঙে পড়েছে জেলা উপজেলা শহরের সাথে চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। খাদ্য, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও জ্বালানি সংকটে দুর্গতরা। উঁচু রাস্তা, বাঁধ ও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। সদর উপজেলার শারডোবে বিকল্প বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ৩০টি গ্রাম তলিয়ে গেছে। ত্রাণের অপেক্ষায় হতভাগ্যরা। অনেক লোকের বাড়ি থেকে কিছু মাল সরাইতেও পারেনি, এমন দুর্ভোগ অবস্থায় পড়েছে। এমনকি কারোর বাড়ির খাবারও নাই, এমন অবস্থা। যোগাযোগ একবারই বিচ্ছিন্ন। মানুষগুলো কোনো কোনো উঁচু উঁচু জায়গায় আছে, ওই জায়গায় দাঁড়া দাঁড়া আছে অনেক অনেক গরু বাছুর ধরে অনেক চিন্তা ভাবনা করতেছে মানুষ কি করবে না করবে। উজান থেকে আসা পাহাড়ি ঢল ও অতিবর্ষণে সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে অস্বাভাবিকভাবে। দুর্ভোগে পানিবন্দী প্রায় ১,৬০,০০০ মানুষ। ৩৩ ইউনিয়নের ২১৬টি গ্রাম বন্যা কবলিত। এরই মধ্যেই নদী ভাঙনে সর্বশান্ত শতাধিক পরিবার।
লালমনিরহাটের হাতিবান্ধায় তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে, তবে ধরলার পানি বিপদসীমার উপরে। দুর্গত এলাকাগুলোতে তলিয়ে আছে রাস্তাঘাট, ফসলের ক্ষেত, নলকূপ। সরকারি ত্রাণ প্রয়োজনের তুলনায় কম বলে অভিযোগ ভুক্তভোগীদের। খাওয়া দাওয়ার জন্য বাড়ি চুলে টুলে শোকতাল, হ্যাঁ এখন সব ঘরতে পানি, হ্যাঁ পোকামাকড়। কোনো নির্বাচন চেয়ারম্যান আমাকে কোনো সাহায্য দেয় না, কিছু দেখে না। এই এক হাঁটু জলের ওপর আমরা পড়িয়েছি, কিছু খাবার নিবেন নাই। বন্যা হলে স্বেচ্ছাসেবিকরা তারা আসতো, তারা পরিদর্শন করতো, তারা ত্রাণ দিত, কিন্তু এবছর করোনার কারণে তারা কোনোভাবেই আমাদের কাছে ফিরতেছে না। আর ভেঙে গেছে, আমরা কোনে থাকি, সমাচার, বাতের কষ্ট, কাপড়ের কষ্ট, পানির কষ্ট। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাগর, করতোয়া সহ বড় বড় নদ নদীর পানি বাড়ছে হু হু করে, তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চরম দুর্গতিতে 7 উপজেলার লক্ষাধিক মানুষ। বাড়িঘর ছেড়ে গবাদি পশু সহ বিভিন্ন স্কুল ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে দুর্গতরা। এখনো পর্যন্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। পানি বাড়তি আছে, এভাবে যদি বাড়তেই থাকে তাহলে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। থাকার জায়গা নাই, সরকারি সাহায্য সহযোগিতা পাইতেছে না। নেত্রকোনায় বন্যা পরিস্থিতি আগের মতোই। 4 উপজেলায় পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। তলিয়ে গেছে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার অসংখ্য বসতবাড়ি ও ফসলি জমি, পানিবন্দী হাজারো পরিবার। অন্যদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনও জেলার প্রধান নদ নদী বিপদসীমার উপরে, পানিবন্দী লাখো মানুষ। ফেনীর ফুলগাজী ও পরশুরামে মোহরী ও কহুয়া নদীর বাঁধের 9টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে 15টি গ্রাম। স্থায়ী বাঁধ নির্মাণ না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। বাংলাভিশন নিউজ ডেস্ক। অন্যদিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। গতকাল অনলাইনে এক ব্রিফিংয়ে তিনি জানান, বন্যা কবলিত 12 জেলায় 5 লাখ করে 60 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যার্তদের সহায়তার জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে বলেও জানান তিনি। আগামী 24 ঘন্টায় নীলফামারী, লালমনিরহাট, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, রংপুর জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। অপরদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, নওগাঁ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও ঢাকা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। যে 12টি জেলায় বন্যা বেশি কবলিত হয়েছে এবং যে 12টি জেলায় আশ্রয় কেন্দ্রে লোকজন আশ্রয় নিয়েছে এবং আরো আশ্রয় নিচ্ছে, সেই 12টি জেলায় আমরা 5 লক্ষ টাকা করে আজকে আরো 60 লক্ষ টাকা আমরা বরাদ্দ দিয়েছি। আমরা মনিটরিং করছি এবং তাদের কাছে আমাদের নির্দেশনা আছে, যেখানেই ত্রাণের প্রয়োজন পড়বে তারা যেন আমাদেরকে মেইল করেন। মেইল পাওয়ার সাথে সাথে আমরা তাদেরকে বরাদ্দ দিয়ে দেব। করোনা পরিস্থিতির কারণে রাজস্ব আদায় কম হওয়ার বিষয়টি মাথায় রেখে বিভিন্ন প্রকল্প ও সরকারি ব্যয়ে সবাইকে মিতব্যয়ী হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন। এছাড়া সিটি কর্পোরেশন, পৌরসভা সহ স্থানীয় সরকারগুলোকে নিজেদের ব্যয় নির্বাহে স্বাবলম্বী করতে ঢেলে সাজানো হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 10,102 কোটি টাকা ব্যয়ে 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন। প্রকল্পগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো উন্নয়ন, নর্দমা ও ফুটপাত নির্মাণ, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি, রংপুর জোনের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা উন্নয়ন, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশনের একটি প্রকল্প রয়েছে। দেশে একদিনে করোনায় মারা গেলেন আরও 33 জন। এ নিয়ে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু 2424 জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 3163 জনের। এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন 1,90,057 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এইসব তথ্য জানানো হয়। নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 13,453টি, তাতে শনাক্ত হয়েছে 3,163 জন। এ পর্যন্ত শনাক্ত 1,90,057 জন। 24 ঘন্টা শনাক্তের হার 23.51% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.67%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,910 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,03,227 জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.31%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত 2424 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। তাদের মধ্যে 23 জন পুরুষ, 10 জন নারী। এদিকে করোনা উপসর্গ নিয়ে গতকাল কুমিল্লায় 5 জন সহ নড়াইল ও সাতক্ষীরা নিয়ে মোট 7 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় উপসর্গ নিয়ে মারা গেছেন 135 জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 1 জন এবং উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। আর জ্বর শ্বাসকষ্টে নড়াইলের লোহাগড়ায় কুটি মিয়া নামের এক ব্যক্তির মারা গেছেন। এদিকে জেলায় নতুন করে সর্বোচ্চ 32 জনের করোনা শনাক্ত হয়েছে। আর খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খুরশিদ আক্তার নামে এক রোগী মারা গেছেন। রংপুরে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে এবং নতুন শনাক্ত হয়েছে 25 জন। অন্যদিকে চট্টগ্রামে নতুন আক্রান্ত 167 জন নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 11,764 জনে। এছাড়া নোয়াখালীতে 30 জন শনাক্ত, টাঙ্গাইলে 34 জন, ময়মনসিংহে 48 জন, গোপালগঞ্জে 2 চিকিৎসক সহ 37 জন, নীলফামারীতে 10 জনের শরীরে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন স্বাধীনতার ইশতেহার পাঠক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা শাহজাহান সিরাজ। গতকাল বিকেল 3:30টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মারা যান তিনি। বিকেলে শাহজাহান সিরাজের মরদেহ নেওয়া হয় তাঁর গুলশানের বাসায়। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিএনপির নেতাকর্মী সহ দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ীরা বর্ষিয়ান এই নেতার পরিবারের প্রতি সমবেদনা জানান। জন্মস্থান টাঙ্গাইলের কালীহাতিতে আজ নেওয়া হবে শাহজাহান সিরাজের মরদেহ। বাদ জোহর কালীহাতিতে হবে প্রথম জানাজা। বাদ এশা রাজধানীর গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে বর্ণাঢ্য জীবনের অধিকারী মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজকে। মৃত্যুকালে তিনি স্ত্রী, 1 ছেলে ও 1 মেয়ে রেখে গেছেন। শাহজাহান সিরাজের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও অনেকে। জনগণের অধিকারকে রক্ষা করার জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। এই দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য তার আজীবন তিনি কাজ করেছেন। তার এই চলে যাওয়া, এটা বাংলাদেশের রাজনীতির একটা বিরাট শূন্যতার সৃষ্টি করলো এবং এই শূন্যতা পূরণ হবার নয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। আপনাদের সবার কাছে, দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই। তার যে স্বপ্নের বাংলাদেশ, স্বাধীনতা অর্জন করেছিলেন লাল সবুজের পতাকার, তিনি একজন রূপকার, স্বাধীনতার ইশতেহার পাঠক। বুকে যে আশা ধারণ করে মুক্তিযুদ্ধ করে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। তার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যেন বাস্তবায়িত হয়। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন তিনি। এরপর জাতি গঠনে ও গণতান্ত্রিক নানা সংগ্রামে তিনি ছিলেন সামনের কাতারে। 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপি সরকারের মন্ত্রীও ছিলেন শাহজাহান সিরাজ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী শাহজাহান সিরাজ প্রায় 7 বছর অসুস্থ ছিলেন। শাহজাহান সিরাজ দেশ গঠন ও রাজনীতিতে তাঁর ছিল অসামান্য ভূমিকা। মুক্তিযুদ্ধের 4 খলিফা খ্যাত নেতাদের একজন ছিলেন তিনি। 1943 সালের 1 মার্চ টাঙ্গাইলের কালীহাতিতে জন্ম নেয়া শাহজাহান সিরাজের রাজনৈতিক মাঠে পদচারণা শুরু 1962-র শিক্ষা আন্দোলন কেন্দ্র করে। 1964 থেকে 2 মেয়াদে তিনি করটিয়া সাদাত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিলেন। 11 দফা আন্দোলন এবং 1969-এর গণ অভ্যুত্থানে সক্রিয় নেতা হিসেবে অংশ নেন তিনি। 1970 থেকে 72 মেয়াদে অবিভক্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন শাহজাহান সিরাজ। মুক্তি সংগ্রামে তিনি ছিলেন সামনের কাতারের নেতা। 1971-এর 3রা মার্চ পল্টন ময়দানে বিশাল এক ছাত্র জনসভায় বঙ্গবন্ধুর সামনে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন শাহজাহান সিরাজ। এরপর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ লিবারেশন ফোর্স BLF ও মুজিব বাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের স্মৃতি
মুক্তিযুদ্ধের পর সর্বদলীয় সমাজতান্ত্রিক সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠনে ভূমিকা পালন করেন, যা ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম বিরোধী দল। জাসদের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ও পরে সভাপতি নির্বাচিত হন শাহজাহান সিরাজ। টাঙ্গাইল ৪ আসনে জাসদ থেকে ৩ বার এবং বিএনপি থেকে একবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। ২০১৩ সালের দিকে অসুস্থ হয়ে পড়েন বর্ষিয়ান এই রাজনীতিক। এরপর থেকেই সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে খুব একটা দেখা যেত না তাঁকে। গুলশানের বাসায় পরিবারের সাথে সময় কাটিয়ে ১৪ জুলাই পৃথিবীর মায়া ছেড়ে গেলেন জাতির এই সূর্য সন্তান। শাহজাহান সিরাজ থাকবেন তার কর্মগুণে দেশবাসীর হৃদয়ে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে পশুর যত্ন দিতে ব্যস্ত খামারিরা। বিক্রির জন্য বিভিন্ন সাইজের গরুর পাশাপাশি ছাগল, দুম্বা ও মহিষ নিয়ে প্রস্তুত রাজধানীর আশেপাশের খামারগুলো। এরই মধ্যে সরাসরি খামারে যাচ্ছেন অনেকে। এরপরও করোনার এই সময়ে শেষ পর্যন্ত বেচাকেনা কেমন হবে তা নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। SM ফয়েজের রিপোর্ট, ক্যামেরায় আরিফুল ইসলাম মাসুম। ক্রেতা বিক্রেতার হাঁকডাক, প্রচণ্ড ভিড়, কোরবানি পশু হাটের চিরায়িত চিত্র। কিন্তু এবার পরিস্থিতি পাল্টে দিয়েছে করোনা। কতটা জমবে পশুর হাট তা নিয়ে দুর্ভাবনায় খামারি ব্যাপারী সবাই। তারপরও প্রস্তুতি একেবারে কম নয় খামারিদের। আকার ভেদে এইসব গরুর দাম হাঁকা হচ্ছে 40,000 থেকে 40 লাখ টাকা পর্যন্ত। আমরা এটা বিক্রি করতে সক্ষম হয়েছি 37 লক্ষ টাকা। তারপর ওর নাম হচ্ছে রোজো, তার পাশে আছে টাইগার, ওটাকে আমরা বিক্রি করে সক্ষম হয়েছি 30 লক্ষ টাকা। শখের বশতই মূলত আর কি এই ব্রাহ্মা গরু কিনা, তো এই জন্যই আর কি। আর মূলত আসলে আমরা গরু নিয়ে পাগলামি করতে ভালোবাসি। বিশেষ অনুভূতি আমাদের সবার জন্য। আমরা এই দুইটা গরু শখের বসে কিনেছি। হাটের ঝক্কি ঝামেলা এড়াতে এবার খামারের দিকে বেশি ঝুঁকছেন ক্রেতারা। হাট থেকে এরকমভাবে গরু পাওয়া যায় না, স্বাস্থ্যবিধি মেনে পাওয়া যাবে না, সেই জন্য আমরা খামারেতে আসছি। দামের সাথে যদি আমাদের মিলে যায় তাহলে হয়তো আমরা তাদেরকে অ্যাডভান্স করে যাব। ঈদের 2-1 দিন আগে আমরা সেই গরুটাকে নিয়ে যাব। বিক্রেতারাও বলছেন করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মেনেই পশু কেনা যাবে। কারো কারো কাছে রয়েছে কষায়ের সুব্যবস্থা সহ হোম সার্ভিসও। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের জন্য ছোট রেঞ্জের গরুগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। কাস্টমার গরু কিনে গেলে তার উপরে একটা পেট নিয়ে আমরা ওটা নিজ দায়িত্বে নিজে কুরবানি করে সুন্দরভাবে তার বাসায় পৌঁছে দিব আর কি। স্লটারিং সার্ভিসটাও দিবে, তারা হোম ডেলিভারি করবে, মাংস কেটে ডেলিভারি করবে, সেই জন্যই আমি দেখতে আসছি। খামারিদের দাবি, কোরবানির পশু দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করছেন তারা। সরকারের ঘোষণা থাকলেও শেষমেশ ভারতীয় গরু ঢুকে পড়ে কিনা এই দুশ্চিন্তায় করছে তাদের। হবে মনে হয় কাস্টমার, কিন্তু এখন পর্যন্ত ওই রকম সাড়া পাচ্ছি না। হাটের মধ্যেও কাস্টমার যাবেন আর ফার্মে আসতেছেন এখন পর্যন্ত। এই সময়ে আমাদের মানে কমপক্ষে 1-1.5 গরু বিক্রি হয়ে যায়, আর এখন আমরা সেরকম কোনো কাস্টমার পাচ্ছি না। খামারগুলোতে গরুর পাশাপাশি রয়েছে বড় জাতের ছাগল আর দুম্বা। বিটেল ছাগল 2 থেকে 4 লাখ টাকা পর্যন্ত আছে। এগুলো 120 কেজি 130 কেজি পর্যন্ত আছে। কোরবানির ঈদকে সামনে রেখে দেশে এবার 1 কোটিরও বেশি পশু লালন পালন করেছেন খামারি ও ব্যাপারীরা। করোনায় বিভিন্ন শ্রেণী পেশার ক্রেতাদের কম বেশি আর্থিক সংকট খামারিদের জন্য বড় দুশ্চিন্তার কারণ। তারপরও তারা আশা ছাড়ছেন না। পশুর যত্ন আত্মীর পাশাপাশি বিক্রি বাট্টার অপেক্ষায় খামারিরা। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। করোনা পরিস্থিতি ও মরদেহ নষ্ট হয়ে যাবার আশঙ্কা থেকে কিংবদন্তি কণ্ঠশিল্পী প্রয়াত এন্ড্রু কিশোরের শেষকৃত্যের কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। আজ তাঁর শেষকৃত্য হবার কথা রয়েছে। ভক্তদের শ্রদ্ধা নিবেদনের জন্য আগে তার মরদেহ নিয়ে যাওয়ার কথা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের শহীদ মিনার চত্বরে। এন্ড্রু কিশোরের ভগ্নিপতি প্যাট্রিক বিপুল বিশ্বাস জানান, এন্ড্রু কিশোরের শেষকৃত্য অনুষ্ঠানে পরিবর্তন আনা হয়েছে। আজ মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে সরাসরি সিটি চার্চে নিয়ে যাওয়া হবে। সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী কেন্দ্রীয় কারাগারের পাশে খ্রিস্টান কবরস্থানে তাকে সমাহিত করা হবে। এর আগে কিছু সময়ের জন্য সুর সম্রাটের মরদেহ বিশিষ্টজনদের শ্রদ্ধা নিবেদনে চার্চ চত্বরে রাখা হবে। গত 6 জুলাই সন্ধ্যায় সেখানেই এই কিংবদন্তি কণ্ঠশিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার আন্তর্জাতিক সংবাদ।
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে 5,81,000-এর বেশি, আক্রান্ত 1,34,00,000 ছাড়িয়েছে। এদিকে করোনা মোকাবেলায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জন্য উপহার স্বরূপ বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছে ফ্রান্স। ব্রাজিলে মৃত্যু 74,000 ছাড়িয়েছে, মোট আক্রান্ত 19,31,000-এর বেশি। আর মৃত্যুর তালিকায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানির সংখ্যা 1,39,143 জন, আক্রান্ত 35 লাখ ছাড়িয়েছে। করোনার বিস্তার উদ্বেগজনক মোড় নেয় ক্যালিফোর্নিয়ার গভর্নর রেস্টুরেন্ট, বার, জাদুঘর, চিড়িয়াখানা ও দর্শনীয় স্থানগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন। নাজুক এলাকাগুলোই বন্ধ থাকবে চার্চ, জিম ও সেলুনগুলো। সবচেয়ে জনবহুল রাজ্যটিতে এ যাবৎ আক্রান্তের সংখ্যা 3,30,000-এর বেশি, আর মারা গেছেন কমপক্ষে 7,000 মানুষ। মেক্সিকোতে মৃতের সংখ্যা 36,000 ছাড়িয়েছে, আক্রান্ত 3 লাখের বেশি। এদিকে ভারতে করোনায় মৃতের সংখ্যা 24,000 ছাড়িয়েছে, আক্রান্ত 9,37,000-এর বেশি। আর পাকিস্তানে এ পর্যন্ত মৃতের সংখ্যা 5,320। এদিকে স্বাস্থ্যকর্মীদের জন্য বেতন ভাতা বাড়াতে 900 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে ফ্রান্স। এবার ক্লেমন খেলার সংবাদ। দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ হলেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের ও পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নড়াইল এক্সপ্রেস। মার্চ মাসে দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার পর মাশরাফি নিজ জেলা নড়াইলে নিম্নবিত্ত জনগণের পাশে এসে দাঁড়ান। শুধু নিজের নির্বাচনী এলাকায় নয়, পুরো জেলাতেই দরিদ্র ও অসহায় মানুষের খাদ্যে ও চিকিৎসা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু জুন মাসে নিজেই করোনায় আক্রান্ত হলে ঢাকার মিরপুরে নিজের বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত হন এবং দ্বিতীয় পরীক্ষায়ও পজিটিভ হয়েছেন। মাশরাফি নিজের ফেসবুকে করোনা মুক্ত হবার কথাটি জানিয়েছেন। সেজন্য দেশবাসী ও তার সমর্থকদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে করোনায় আক্রান্তদের মনে সাহস রেখে এবং নিয়ম মেনে করোনার সাথে লড়াই করার আহ্বান জানিয়েছেন তিনি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদকে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব, হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি চরমে, ত্রাণের জন্য হাহাকার, আরও অবনতির শঙ্কা দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর। করোনায় দেশে আরও 33 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3,163 জন, উপসর্গে মারা গেছেন 7 জন। স্বাধীনতার ইশতেহার পাঠক বিএনপি নেতা শাহজাহান সিরাজকে আজ দাফন করা হবে বনানী কবরস্থানে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।